বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডারে সমস্ত কিছু আমরা কমপ্লিট করে ফেলেছি, এটাই কিন্তু আমরা মনে মনে ভেবে নিয়েছিলাম। আর মনে মনে যেটা ভাববো সেটাই যে সবসময় হবে সেটা কিন্তু একদমই না। তার জন্যই গতকাল কিন্তু আমাদের নতুন সরকার একটা ফর্ম বার করেছেন। তো সেই ফর্মটা কিন্তু পুরো 12টা পেজের ফর্ম, 12টা পেজ মানে 12টা পাতার ফর্ম। আর সেই 12টা পাতা কিভাবে ফিল আপ করতে হবে, তো চলো আজকের ভিডিওতে তোমাদের সেটাই দেখাবো যে তোমরা কিভাবে 12টা পেজ ফিল আপ করবে। আর পুরো ডিটেলসে কিন্তু ফিল আপ করতে হবে, না হলে কিন্তু আমরা অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বঞ্চিত থাকবো। আর অন্নপূর্ণা ভাণ্ডার থেকে আমরা বঞ্চিত থাকবো সেটা কিন্তু একদমই হতে পারে না। তো যেহেতু আমরা এই দেশেরই নাগরিক, তো সেই কারণে আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারটা কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। তো এই ভিডিওটা কিন্তু পুরো স্কিপ না করে তোমরা কিন্তু পুরো ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো আর ভালো করে বুঝো যাতে কিভাবে ফিল আপ করতে হয়। তো চলো আজকে তোমাদের এটাই দেখাবো বলে এই ভিডিওটা, তার জন্যই। প্রথম অপশনেই দেখতে পাচ্ছেন পরিবারের প্রধানের নাম। এটা কিন্তু আপনি যদি প্রধান হন তাহলে আপনার নাম লিখবেন এখানে, আর যদি অন্য কেউ প্রধান হয় তার কিন্তু নাম লিখবেন। আপনি চাইলে ইংরেজিতেও লিখতে পারেন, বাংলায় লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আধার কার্ডে যে অনুযায়ী কিন্তু নাম রয়েছে সেই অনুযায়ী কিন্তু তার নামটা লিখতে হবে। তারপরে তার জন্ম তারিখ, পরিবারের প্রধানেরই কিন্তু জন্ম তারিখ এখানটায় লিখবেন, এই নিজ বরাবর কিন্তু লিখে দেবেন। যদি আপনি হন তাহলে আপনারটা লিখবেন, আর যদি পরিবারের প্রধান যদি অন্য কেউ হয় তাহলে তারটা লিখবেন। তারপরে চলে আসি তার লিঙ্গ লিখে দিয়ে এখান থেকে সিলেক্ট করে দেবেন, কোনটা পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, সেটা সিলেক্ট করবেন। পরিবারের প্রধানের আধার নাম্বারটা লিখে দেবেন। আপনি যদি প্রধান হন তাহলে আপনারটা লিখবেন এখানে, আর যদি অন্য কেউ হয় তাহলে তারটা লিখবেন। তার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তার আইডি কার্ডের নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবেন, ডিজিটাল রেশন কার্ডের। তারপরে চলে আসি আপনার পরিবারে কতজন সদস্য আছে সেটা কিন্তু এখানে লিখবেন। শুধু সংখ্যায় লিখতে বলেছে, আপনাকে কিন্তু বানান করে লিখতে হবে না, সংখ্যায় লিখবেন। তারপরে কিন্তু তার ফুল ঠিকানাটা কিন্তু এখানে লিখে দেবেন, ভিলেজ, পোস্ট, এইভাবে কিন্তু সম্পূর্ণ ডিস্ট্রিক্ট, পিন নম্বর, ব্লক, সম্পূর্ণ ঠিকানা কিন্তু এখানে লিখে দেবেন। আপনি কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখবেন, কিন্তু পুরো ফর্মটা কিন্তু একই ল্যাঙ্গুয়েজে লিখবেন। যদি আপনি শুরু থেকে ইংরেজিতে লেখেন তাহলে সম্পূর্ণটা কিন্তু ইংরেজিতেই করবেন। তারপরে একটু নিচে চলে আসুন, এখানে কিন্তু জন্ম তারিখ, নাম, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নম্বর, এই সমস্ত কিছু কিন্তু পরিবারের সমস্ত সদস্যের কিন্তু এখানে ডিটেলস দিতে চেয়েছে। এই যে এখানটায় কিন্তু পরিবারের প্রধানের আধার নাম্বার লিখে দেবেন। তারপরে কিন্তু পরিবারের প্রধান ছাড়াও আর বাকি যারা সদস্য রয়েছে, আপনি সহ বাকি যারা সদস্য রয়েছে প্রত্যেকের কিন্তু এখানে ডিটেলস চেয়েছে। নাম লিখবেন, এক একজনের জন্ম তারিখ লিখবেন, লিঙ্গ লিখবেন, আধার নম্বর লিখবেন। ধরুন একটা সদস্য হয়ে গেল, এরপরে যদি আরো সদস্য থাকে তাহলে 2 নম্বরে লিখবেন, আর যদি আর সদস্য না থাকে তাহলে লিখবেন না। এইভাবে কিন্তু আপনি অনেকগুলো জায়গা পাবেন। পরের পেজে চলে আসুন, এখানে কিন্তু 5 জন করে সদস্য দেওয়া হয়েছে। আপনার যতজন সদস্য রয়েছে পরিবারে ততজনেরটা ফিল করবেন, বাকিদেরটা কিন্তু ফাঁকা রেখে দেবেন। তারপরে কিন্তু 10 নম্বরে চলে আসবেন, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের কিন্তু ডিটেলস এখানে চেয়েছে। সবার ফার্স্ট যে ঘরটা এটুকু কিন্তু পরিবারের প্রধানের জন্য, পরিবারের প্রধানের ব্যাংক এর নাম, এখানে নামটা লিখবেন ইংরেজিতে, যদি স্টেট ব্যাংক হয় স্টেট ব্যাংক লিখবেন, সেন্ট্রাল হলে সেন্ট্রাল লিখবেন, তার অ্যাকাউন্ট নম্বরটা লিখবেন, তার আইএফএসসি কোডটা কিন্তু এখানে লিখে দেবেন। এটা কিন্তু পরিবারের প্রধানের জন্য। তারপরে চলে আসি পরিবারের প্রধান ছাড়া বাকি যত সদস্যরা রয়েছে তাদের প্রথম যে সদস্য রয়েছে তার অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্টের নম্বর, আইএফএসসি কোড লিখবেন। যদি 2 জন থাকে সদস্য তাহলে সেকেন্ড যে সদস্য রয়েছে তার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এগুলো কিন্তু এখানে লিখে দেবেন। যদি আরও থাকে আরও লিখবেন। মনে রাখবেন আপনি শুরু থেকে যাকে 1 নম্বর সদস্যতে রাখছেন তাকে চেষ্টা করবেন সব ক্ষেত্রে কিন্তু 1 নম্বরে রাখার। যাকে 2 নম্বরে রাখছেন 2 নম্বরেই রাখবেন, যাদের 3 নম্বরে রাখছেন 3 নম্বরে রাখবেন। এইভাবে কিন্তু সদস্য ডিটেলসগুলো দেবেন। এইভাবে কিন্তু আপনার যতজন সদস্য আছে প্রত্যেকের ব্যাংক ডিটেলস দিয়ে দেবেন, বাকিদেরটা কিন্তু ফাঁকা রেখে দেবেন। তারপরে পরের পেজে চলে আসি। পরের পেজে এই যে 11 নম্বর দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু সবার ফার্স্টে চেয়েছে এপিক নম্বর, মানে ভোটার আইডি কার্ডের যে নম্বরটা। সবার ফার্স্টে কিন্তু আপনার পরিবারের যে প্রধান রয়েছে তার এপিক নম্বরটা কিন্তু এখানে লিখবেন, এবং তার বিধানসভা ক্ষেত্র কি সেটা এখানে লিখবেন, এবং সঙ্গে কিন্তু অংশ নাম্বার মানে পার্ট নম্বর কত সেটাও কিন্তু এখানে লিখে দেবেন। প্রত্যেকের কিন্তু আই কার্ডে বিধানসভা ক্ষেত্রে নাম লেখা থাকে, এবং ভোটার লিস্টে কিন্তু তার অংশ নাম্বার কিন্তু জানতে পারবেন। কারো হতে পারে 111 নম্বর পার্ট, কারো 110, কারো 90, এইরকম কিন্তু যে পার্ট নম্বর হয় সেটা কিন্তু এখানে লিখে দেবেন। এটা গেল পরিবারের প্রধান। যদি আপনি হন আপনার ডিটেলস দেবেন, যদি অন্য কেউ হয় পরিবারের প্রধান তার ডিটেলস দেবে। তারপরে পরিবারের আরও যত সদস্য আছে প্রত্যেকের কিন্তু সেম জিনিস দিয়ে দেবেন। সদস্য নাম্বার 1, এপিক নম্বর দিয়ে দেবেন, আর তার বিধানসভা ক্ষেত্রের নাম এবং অংশ লিখে দেবেন। তারপরে দ্বিতীয় সদস্যের কিন্তু এপিক নাম্বার লিখবেন, তার নাম এবং অংশ দিয়ে দেবেন। এইভাবে যতজন আছে সদস্য ততজনেরটা দিয়ে দেবেন। তারপরে চলে আসি 12 নম্বরে বিভাগ। এখানে কিন্তু বিভাগ লিখতে হবে, মানে কি এখানে কাস্টটা কিন্তু আপনার উল্লেখ করতে হবে, আপনার পরিবার কোন কাস্টের অন্তর্গত, এসসি, এসটি না ওবিসি, সেটা কিন্তু টিকমার্ক করে দেবেন। যদি আপনি এসসি হন এসটিটা টিকমার্ক করে দেবেন। তারপরে চলে আসে কিন্তু রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকি সম্পর্কিত তথ্য, সেটা কিন্তু পরের পেজে রয়েছে, পেজটা উল্টে নেবেন। সবার ফার্স্টে রয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন।
এটা কিন্তু পরিবারের প্রধানের বলেনি, আপনারটা বলেছে। যদি থাকে হ্যাঁ লিখবেন, প্রায় এখন কিন্তু প্রত্যেকেরই ডিজিটাল আছে, টিকমার্ক করে দিন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন কি, আপনার কিন্তু রেশন কার্ড বিভিন্ন ধরনের হয়ে থাকে, প্রত্যেকটা রেশন কার্ডের ওপরেই দেখবেন এরকম লেখা রয়েছে। যদি AAOI লেখা থাকে তাহলে AOI এ টিক দেবেন, যদি RKSY লেখা থাকে RKSY টিক দেবেন। আমি যে কোনো একটা টিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপরে 3 নম্বর, পরিবারের রেশনের দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, আপনি কি রেশন কি পান, তোলেন? যদি হ্যাঁ হয় হ্যাঁ ক্লিক করবেন, আর যদি না হয় নাতে কিন্তু টিকমার্ক করে দেবেন। তারপরে রয়েছে সম্পদ, আপনার পরিবারে কতটা সম্পদ রয়েছে সেটা কিন্তু ডিটেলস এখানে দিতে হবে। ধরুন আপনার বাড়িতে কি 3 বা 4 তার বেশি পাকা ঘর রয়েছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, না হলে না দেবেন, না দেওয়াটাই বেটার। তারপরে পারিবারিক জমির মালিকানা, আপনার কি পরিবারের কারো বিশেষ করে প্রধানের বা আপনার কি জমি রয়েছে এক্সট্রা করে, ঘর ছাড়া কি অন্য জমি রয়েছে, আপনি কি অন্য কোনো জমির মালিক? যদি হ্যাঁ হন তাহলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। আর যদি আপনি এখানে হ্যাঁ দেন তাহলে কিন্তু আপনার জমি রেজিস্টারের নথি এবং মিউটেশনের কপি, আর হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপি, সব কিছু কিন্তু এখানে ডিটেল দিতে হবে, সঙ্গে কিন্তু যুক্তও করতে হবে এই সব কিছু। তারপরে চলে আসুন 3 নম্বর, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। সকল সদস্য মিলে আপনার পরিবারের সবার মিলে মোট কতটা জমি রয়েছে শতকের হিসাবে কিন্তু এখানে লিখে দেবেন, এবং এই জমির এই সমস্ত তথ্যগুলো কিন্তু সঙ্গে অ্যাটাচও করে দেবেন। তারপরে 4 নম্বর, যানবাহন, আপনার বাড়িতে কি 4 চাকার কোনো গাড়ি আছে? যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। আর যদি হ্যাঁ লেখেন তাহলে কিন্তু সেই গাড়ির সংখ্যা এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে 5 নম্বর, পরিবার ভিত্তিক স্বাস্থ্য বীমা, আপনার কি পরিবার কোনো স্বাস্থ্য বীমার অন্তর্গত রয়েছে? হতে পারে আপনি কোনো পরিবারের ব্যক্তিগত সরকারি বা বেসরকারি স্বাস্থ্য বীমা রেখেছেন। যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখবেন, ফার্স্টে রয়েছে কিন্তু, আর না হলে না লিখবেন। ফার্স্টে রয়েছে কিন্তু পরিবারের প্রধান, যদি পরিবারের প্রধান এরকম সরকারি বা বেসরকারি কোনো স্বাস্থ্য বীমা থেকে থাকে, যেটা রয়েছে সেটার গায়ে টিকমার্ক করে দেবেন, যদি থাকে টিকমার্ক করবেন, না থাকলে নেই, ফাঁকা রেখে দেবেন। তারপরে যদি সদস্য নাম্বার 1 যাকে আপনি দিয়ে আসছেন, সেই সদস্য নাম্বার 1-এর যদি এরকম থাকে টিকমার্ক করবেন, না থাকলে ফাঁকা রেখে দেবেন। এইভাবে কিন্তু প্রত্যেকটা সদস্যের বিবরণ কিন্তু ফিল আপ করবেন, যতজন আপনি সদস্য পরিবারে রয়েছে আপনার। তারপরে পরের পেজে চলে আসলাম। এরপর হচ্ছে পেশা বা আয়। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে? আপনি কি বাড়ি থেকে ট্যাক্স প্রদান করেন? যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। আপনার পরিবারের সদস্যের কি প্যান কার্ড আছে? যদি প্যান কার্ড থাকে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। আর যেহেতু এখন প্রত্যেকেরই প্যান কার্ড আছে, হ্যাঁ লেখার পরে কিন্তু শুধু হবে না, আপনার পরিবারের যে প্রধান HOF, হেড অফ ফ্যামিলি, তার নাম লিখবেন, তার প্যান কার্ডের নাম্বার লিখবেন। তারপরে আপনি প্রথম যে সদস্য লিখছেন তার নাম লিখবেন, তার প্যান কার্ডের নাম্বার লিখবেন। দ্বিতীয় সদস্য থাকলে তার নাম লিখবেন, তার প্যান কার্ডের নাম্বারও কিন্তু নিচে লিখে দেবেন। এইভাবে যতজন সদস্য আছে তার নাম এবং প্যান কার্ডের নাম্বারটা কিন্তু লিখে দিতে হবে। তারপর কিন্তু কর্মসংস্থান ডিটেলস চেয়েছে। পরিবারের প্রধান কি কি কাজ করে, কোন ধরনের কাজ করে, সরকারি ক্ষেত্রে কাজ করে, বেসরকারি ক্ষেত্রে কাজ করে, কোনো সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, মানে কি আপনি ধরুন নিজের থেকে কোনো বিজনেস খুলছেন, তাহলে কিন্তু সেটা এখানে সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত বা উদ্যোক্তা বা ব্যবসায়ীর মধ্যে কিন্তু সেটা পড়ছে। আর যদি আপনি অন্য কোনো কাজ করেন, কোনো কারিগর, কোনো শিল্পী বা কৃষক, তাহলে কিন্তু অসংগঠিত এটাকে ক্লিক করে দেবেন। আর যদি আপনি পরিযায়ী শ্রমিক হন তাহলে এখানে ক্লিক করবেন। এটা কিন্তু আমি পরিবারের প্রধানের কথা বলছি। যদি অন্যান্য হয় অন্যান্য ক্লিক করবে, এবং বেকার হলে কিন্তু বেকারে ক্লিক করবে। একইভাবে সদস্য নাম্বার 1 যাকে আপনি দিচ্ছেন, সদস্য নাম্বার 1-এর কিন্তু এরকম কাজের ডিটেলসটা কিন্তু লিখে দেবেন। সদস্য নাম্বার যদি 2 থেকে থাকে, 2-এর কিন্তু কাজের ডিটেলসটা এখান থেকে টিকমার্ক করে দেবেন, হয়ে যাবে। তারপরে কিন্তু আবার পেজটা উল্টে নেবেন। এইভাবে কিন্তু যতজন সদস্য আছে প্রত্যেকের কিন্তু কর্মক্ষেত্রে ডিটেলসটা দিয়ে দেবেন। তারপরে একটু নিচে চলে আসবেন, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা কিন্তু এখানে লিখতে হবে। কতজন আপনার পরিবারের শিক্ষিত সেটা এখানে সংখ্যা লিখে দেবেন, আর কতজন অশিক্ষিত সেটা সংখ্যা লিখে দেবেন, আর না থাকলে কিন্তু ফাঁকা রেখে দেবেন। পরিবারের প্রধান কি শিক্ষিত না অশিক্ষিত? যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু এখানে শিক্ষিততে টিকমার্ক করবেন, অশিক্ষিত হলে অশিক্ষিততে টিকমার্ক করবেন। এবং যদি শিক্ষিত দেন তাহলে কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা কতটা, কেউ 8 পাস হতে পারে, কেউ 9 পাস হতে পারে, 10 পাস, এইভাবে কিন্তু এখানে সেটা লিখে দেবেন। একইভাবে পরিবারের সদস্য নাম্বার 1-এর কিন্তু শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করবেন। পরের পেজে চলে এলাম। এইভাবে কিন্তু প্রত্যেকটা সদস্যের কিন্তু সিলেক্ট করে দেবেন। তারপরে একটু নিচে চলে আসি। কোনো সদস্য কি কোনো
সাংবিধানিক পদ মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় সংস্থা এসবের মধ্যে কি আছে কি নেই, যদি থাকে হ্যাঁ করবেন, না হলে না করবেন। আর কোন পদে রয়েছে তার সদস্য সংখ্যা কত যদি থাকে তাহলে কিন্তু সেটা এখানে লিখে দেবেন। একইভাবে কিন্তু কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, আপনার বাড়িতে কি কেউ সরকারি পেনশনভোগী, যদি হ্যাঁ হয় হ্যাঁতে ক্লিক করবে, না হলে নাতে ক্লিক করবেন। আর যদি হ্যাঁ লেখেন তাহলে কিন্তু তার সদস্য যে সংখ্যা, পেনশনের সদস্য সংখ্যা থাকে সেটা কিন্তু এখানে লিখে দেবেন। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছে, অনেকের নিজস্ব ব্যবসা থাকে, তার কিন্তু নিজস্ব জিএসটি থাকে, জিএসটি প্রোফাইল থাকে, যদি এরকম থেকে থাকে হ্যাঁ করবেন, না হলে না করবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু এখানে নিচেই জিএসটি নাম্বারটা কিন্তু লিখে দেবেন, বা এই পাশেও লিখে দিতে পারেন। তারপরে পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা লিখে দেবেন। কেউ 90,000 দিতে পারেন, 1,20,000 দিতে পারেন, 3 লাখ দিতে পারেন, আপনার অনুযায়ী কিন্তু আপনি দেবেন। চেষ্টা করবেন একটু কম রাখার। তারপরে কিন্তু অন্যান্য পরিচয় চেয়েছে। সিএএতে আবেদনের বর্তমান অবস্থা কি, আপনার পরিবারের প্রধান কি সিএএতে আবেদন করেছে? যদি আবেদন না করে থাকে তাহলে প্রযোজ্য নয় ক্লিক করবেন। আর যদি আবেদন করে থাকে পরিবারের প্রধান তাহলে কিন্তু আবেদন করা হয়েছে এখানে ক্লিক করবেন, এবং আবেদনের যে নাম্বারটা দেওয়া হয় আবেদনের সময় সেটা কিন্তু পরিবারের প্রধানেরটা এখানে লিখে দেবেন। যদি আবেদন করার আগে ইস্যু করা হয়েছে তাহলে সার্টিফিকেটের মানে আপনার যদি সিএ কার্ড হয়ে যায় তাহলে কিন্তু এই সার্টিফিকেট নাম্বারটা লিখে দেবেন। এটা কিন্তু পরিবারের প্রধানের জন্য। পরিবারের যদি প্রথম যে সদস্য তার যদি এরকম থাকে তারটা লিখবেন এবং তার আবেদনের নাম্বার লিখবেন। এইভাবে কিন্তু পরিবারের বাকি সদস্যদেরটাও কিন্তু সিএ ডিটেলসটা দিয়ে দেবেন। যদি থাকে দেবেন, না থাকলে লিখবেন যে প্রযোজ্য নয়, টিকমার্কটা করে দেবেন। তারপরে পরের পেজে চলে যাব। এইভাবে প্রত্যেকের কিন্তু সিএ ডিটেলস দিয়ে দেবেন যদি থাকে, আর না থাকলে কিন্তু প্রযোজ্য নয় করে দেবেন। তারপরে রয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ডের এআরডি বা শিল্পী ক্রেডিট কার্ড, এরকম মৎস্য ক্রেডিট কার্ড বা শিক্ষা ক্রেডিট কার্ড, এরকম যদি কারো থেকে থাকে তার কিন্তু ডিটেলস চেয়েছে। যদি না থাকে ফাঁকা রেখে দেবেন, থাকলে কিন্তু লিখে দেবেন ডিটেলসগুলো। কী কী ডিটেলস আছে, প্রথমে পরিবারের প্রধানের চেয়েছে, পরিবারের প্রধানের কি এরকম কিছু আছে, থাকলে তার নাম্বার, তার আইডির সংখ্যা এবং যে তারিখে সেটা ইস্যু হয়েছিল সেটা লিখে দেবেন। এইভাবে কিন্তু প্রত্যেকেরটা লিখে দেবেন যদি এরকমের মধ্যে কিছু থেকে থাকে। আর না থাকলে কিন্তু কিচ্ছু লাগবে না, ফাঁকা রেখে দেবেন। তারপরে পরের পেজে চলে আসি। 3 নম্বর, যদি SIR 26-এ বাদ পড়ে থাকে আপনার পরিবারের কেউ, তাহলে কিন্তু এখানে ডিটেলসটা ফিল আপ করতে হবে। আপনার পরিবারের প্রধান কি বাদ পড়েছে? যদি বাদ না পড়ে থাকে তাহলে প্রযোজ্য নয় ক্লিক করবেন। আর যদি বাদ পড়ে থাকে তাহলে কিন্তু হ্যাঁতে ক্লিক করবেন। আর যদি SIR এর কোনো ক্যান্ডিডেট না হয়ে থাকে সে, তাহলে কিন্তু প্রযোজ্য নয় ক্লিক করবেন, মানে টিকমার্ক করে দেবেন। এইভাবে কিন্তু প্রত্যেকটা সদস্যর যেটার আন্ডারে পড়ছে যদি এরকম থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না SIR এ বাদ পড়ে তাহলে না করবেন, এবং যদি সে SIR এর মধ্যে নাই পড়ে তাহলে কিন্তু প্রযোজ্য নয় ক্লিক করবেন। এইভাবে কিন্তু প্রত্যেকেরটা দিয়ে দেবেন। তারপরে রয়েছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগতগণ, বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, মানে আপনার পরিবারে যারা যারা শিশু রয়েছে, শুধু এবার শিশুদের বিবরণ চেয়েছে। 1 নম্বর, শিশুর নাম লিখবেন, শিশু কোন শ্রেণীতে পড়ে, কোন বিদ্যালয়ে পড়ে এবং কোন ধরনের শিক্ষা সে নিচ্ছে, মানে সরকারি না বেসরকারি, সেটা কিন্তু এখান থেকে টিকমার্ক করে দিলেই হবে ধরনের ঘরে। এইভাবে কিন্তু চলে যাবেন। সেখানে কিন্তু আরও শিশুর সংখ্যা রয়েছে। আপনার পরিবারে যতজন শিশু, যদি একজন থাকে তাহলে একজনেরটা সিলেক্ট করলেই হবে, আর যদি 2জন থাকে তাহলে 2জনের এরকম ডিটেলস দিয়ে দেবেন, 3জন থাকলে 3জনের ডিটেলস দিয়ে দেবেন। এখানে কিন্তু 4জন পর্যন্ত কিন্তু রয়েছে। তারপরে রয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশুরা প্রথম যে শিশু সদস্য তার কি টিকাকরণ দিয়েছেন কি দেননি, দ্বিতীয়দের দিয়েছেন কি দেননি, বা তৃতীয় শিশুর দিয়েছেন কি দেননি সেটা লিখে দেবেন। তারপরে চলে আসি একদম লাস্টের দিকে চলে আসছে। এরপর কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান? আপনার ব্যাংকের সাথে কি ডিবিটির মাধ্যমে কোনো টাকা পাঠানো হয়? পরিবারের প্রধান কি কোনো টাকা পায়? যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে তার কোন কোন প্রকল্পের টাকা পায় সেইগুলো কিন্তু এখানে ইংরেজিতে লিখে দেবেন। যদি 2 নম্বর রয়েছে সদস্য সংখ্যার মধ্যে কোন সদস্য যদি হ্যাঁ হয়ে থাকে, মানে সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকে, তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, আর না হলে নাতে ক্লিক করবেন। এবং যদি হ্যাঁ হয় কোন প্রকল্প সেটা লিখে দেবেন। প্রত্যেকটা জায়গায় কিন্তু 1 নম্বর সদস্যকে 1 নম্বরেই রাখবেন, 2 নম্বর সদস্যকে কিন্তু 2 নম্বরেই রাখবেন, 3 নম্বর সদস্যকে কিন্তু 3 নম্বরেই রাখবেন। এইভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। যতজনেরটা প্রযোজ্য হবে ততজনেরটা দেবেন, আর বাকিগুলো কিন্তু ফাঁকা রেখে দেবেন। তারপরে পরের পেজে উল্টান, একদম লাস্ট পেজ। এখানে কিন্তু আপনার নাম চেয়েছে, মানে আপনার স্বাক্ষর, এখানে আপনি স্বাক্ষর করবেন। এখানে কিন্তু সম্মতিতে টিকমার্ক করে দেবেন। তারপরে এই যে নিচের ডিটেলস, এই নিচের ডিটেলস কিন্তু আপনি যেখানে
জমা করবেন তারাই কিন্তু ফিল আপ করবে, এটা কিন্তু আপনার না। এখানে কিন্তু যে জমা নেবে তার ডিটেলস, এখানে আমি বলতে কিন্তু এখানে আপনার নাম না, আমি বলতে কিন্তু এখানে আপনার যে জমা নিচ্ছে তার ডিটেলস। হ্যাঁ ঠিক আছে, আপনার কিন্তু এই নিচের পোর্শনটুকু ফিল আপ করতে হবে না, এইটুকু করলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে কিন্তু বলেই দিয়েছে পরিবার বলতে এখানে এমন একদল ব্যক্তিকে বোঝাচ্ছে যারা কিন্তু একসাথে থাকে এবং একসাথেই খাওয়া দাওয়া করে। তাই আপনি আপনার জেঠু, কাকা, জেঠিমা সবার যে ডিটেলস দিতে হবে তা কিন্তু নয়। যদি আপনারা একসাথে থেকে থাকেন তাহলে ডিটেলস দেবেন। বিশেষ করে ধরুন আপনার মা বাবা, আপনি, আপনার ভাই বোন থাকলে এরকম পরিবারকেই দেবেন, আপনার জ্যাঠা কাকাকে কিন্তু এখানে আনতে হবে না। তাহলে অনেক বড় একটা ফর্ম, এইভাবে কিন্তু ফিল আপ করতে পারবেন। যদি ভিডিওটা দেখে আপনি উপকৃত হয়ে থাকেন সবার কাছে কিন্তু শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকে কিন্তু এইভাবে নির্ভুলভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারে। তাই অবশ্যই কিন্তু প্রত্যেকের কাছে শেয়ার করতে ভুলবে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন। আপনার যদি মনে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, আমরা কিন্তু অবশ্যই রিপ্লাই দেব। আর ফর্মটা কোথায় জমা দেবেন? ফর্মটা কিন্তু জমা দেওয়ার জন্য আপনার কিন্তু ক্যাম্প বসবে আপনার বাড়ির আশেপাশে অঞ্চলে বা ব্লকে, সেখানে গিয়ে কিন্তু আপনাকে জমা দিতে হবে। এবং অনলাইনেও কিন্তু শুরু হবে এই ফর্ম ফিল আপ। আপনি যদি না চান এরকম ফিল আপ করতে, আপনি কিন্তু অনলাইনেও কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন, যেখানে কিন্তু অটোমেটিক সাবমিট হয়ে যাবে। আপনি যেটা করবেন সেটা আপনার বিষয়, অনলাইনেও করতে পারেন, অফলাইনেও করতে পারেন। কিন্তু আপনি যদি এক বা পরের মাসে 1 বা 2 তারিখের মধ্যে ফর্মটা জমা দিতে পারেন, তাহলে কিন্তু আপনার শুরু থেকেই কিন্তু 3,000 টাকা পাওয়ার কিন্তু প্রচণ্ড সম্ভাবনা থাকছে। তাই যত তাড়াতাড়ি পারবেন এই ফর্মটাকে ফিল আপ করে অনলাইন বা অফলাইনে ফিল আপ করে জমা দিন, আর আপনি কিন্তু দ্রুতই টাকাটা কিন্তু পেয়ে যাবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করুন সবার কাছে, যাতে প্রত্যেকে কিন্তু নির্ভুলভাবে এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।